চলুন আজ এমন একটা গল্পে ডুব দেওয়া যাক যা আমাদের চারপাশের দুনিয়াকে দেখার দৃষ্টিভঙ্গিটাই হয়তো পাল্টে দেবে। গল্পটা হলো ভূমিরূপ নিয়ে এক বিরাট বিতর্কের। মানে আমাদের চেনা এই যে পাহাড়, নদী, উপত্যকা, এগুলো ঠিক কিভাবে আজকের এই চেহারা এসে পৌঁছল, সেই ধারণার বিবর্তনেরই এক রোমাঞ্চকর কাহিনী এটা। কখনো কি ভেবে দেখেছেন এই যে বিশাল বিশাল পাহাড়, বয়ে চলা নদী বা গভীর সব উপত্যকা, এদেরও কি আমাদের মতো একটা জীবনচক্র থাকতে পারে? মানে এদেরও কি জন্ম, যৌবন আর বার্ধক্য হয়? অদ্ভুত না ব্যাপারটা? ঠিক এই ভাবনাটাই কিন্তু ভূরূপবিজ্ঞানীদের প্রায় ১ শতাব্দীরও বেশি সময় ধরে ভাবিয়ে চলেছে। আর এখান থেকেই জন্ম হয়েছে একটা একেবারে মৌলিক প্রশ্নের: ভূমিরূপের বিবর্তন আসলে হয়টা কিভাবে? চলুন এই বৈজ্ঞানিক বিতর্কের গভীরে একটু ঢোকা যাক। বহু সময় ধরে বিজ্ঞানীরা এই একটা বড় প্রশ্নের উত্তর খুঁজে চলেছেন। ব্যাপারটা কি? ভূমিরূপ কি একটা নির্দিষ্ট প্রেডিক্টেবল পথ ধরে এগোয়, নাকি এটা সবসময় একটা নিরন্তর পরিবর্তনের মধ্যে থাকে? প্রশ্নটা শুনতে যতটা সহজ মনে হচ্ছে ততটা কিন্তু নয়, কারণ এর মধ্যেই লুকিয়ে আছে বিজ্ঞানের এক বিশাল মতবিরোধ, আর সেখান থেকেই জন্ম নিয়েছে দুটো সম্পূর্ণ আলাদা ধারণা। ভূমিরূপ বিবর্তনের যত তত্ত্ব আছে সেগুলোকে মূলত দুটো বড় শিবিরে ভাগ করা যায়। একটা হলো চক্রীয় বা সাইক্লিক ধারণা, আর ঠিক তার উল্টোটা হলো অচক্রীয় বা নন সাইক্লিক ধারণা। আর এই দুটোই কিন্তু পৃথিবীকে দেখার একদম দুটো ভিন্ন চশমা। এই যে দুটো ধারণার কথা বললাম, এটাই কিন্তু পুরো বিতর্কের একেবারে গোড়ার কথা। একদিকে আছে চক্রীয় বা সাইক্লিক মডেল। এই মডেলটা কি বলছে? বলছে ভূমিরূপের একটা স্পষ্ট জীবনচক্র আছে। মানে এর একটা শুরু আছে, মধ্যভাগ আছে, আবার শেষও আছে। ঠিক যেন একটা প্রাণী, তার জন্ম হয়, যৌবন আসে, তারপর বার্ধক্য। আর অন্যদিকে আছে অচক্রীয় বা নন সাইক্লিক মডেল। এটা বলছে না, ওসব জীবনচক্রের ব্যাপার নেই। ভূমিরূপ আসলে সবসময় একটা গতিশীল ভারসাম্যের মধ্যে থাকে, যার কোনো নির্দিষ্ট শুরু বা শেষ খুঁজে পাওয়া যাবে না। তো এই বিতর্কের মাঠে প্রথম যিনি জোরালো যুক্তি নিয়ে নামলেন, তিনি হলেন আমেরিকান ভূবিজ্ঞানী উইলিয়াম মরিস ডেভিস। তিনিই প্রথমে চক্রীয় মডেলের উপর ভিত্তি করে একটা সম্পূর্ণ এবং ভীষণ প্রভাবশালী একটা তত্ত্ব দিলেন, আর সেটার নাম হল ক্ষয়চক্র বা সাইকেল অফ ইরোশন। ডেভিসের এই তথ্যের সবচেয়ে বড় শক্তিই ছিল আসলে ওই জীবনচক্রের উপমাটা। ভাবুন একবার, তিনি বলছেন ভূমিরূপ একটা জীবন্ত প্রাণীর মতোই কতগুলো নির্দিষ্ট পরপর ধাপের মধ্যে দিয়ে বড় হয়, বদলায়। এই আইডিয়াটা এতটাই সহজ আর পরিষ্কার ছিল যে বিজ্ঞানী মহলে এটা ছড়াতে একদমই সময় লাগেনি, দারুণ জনপ্রিয় হয়েছিল। ডেভিস এই জীবনচক্রকে মূলত ৩টে ভাগে ভাগ করেছিলেন। প্রথম স্টেজটা হল যৌবন। এই সময় কি হয়? ভূমি খুব দ্রুত উপরের দিকে ওঠে, তৈরি হয় খাড়া সব পাহাড় আর গভীর ভি অক্ষরের মতো দেখতে উপত্যকা। এরপর আসে পরিণত দশা। এই পর্যায়ে এসে ভূমির উত্থান থেমে যায়। তখন নদীগুলো তাদের উপত্যকাকে আরও চড়া করতে থাকে, আর পাহাড়ের ঢালগুলো আস্তে আস্তে মৃদু হয়ে আসে। আর সবশেষে হল বার্ধক্য, মানে লক্ষ লক্ষ বছর ধরে ক্ষয় হতে হতে পুরো এলাকাটা প্রায় একটা সমতল, বৈশিষ্ট্যহীন ভূমিতে পরিণত হয়। ডেভিসের একটা সুন্দর নামও দিয়েছিলেন, পেনি প্লেন। তো ডেভিসের এই মডেলটা শুনতে বেশ সহজ, বেশ গোছানো, তাই না? কিন্তু বিজ্ঞানের দুনিয়ায় কোনো কিছুই তো আর শেষ কথা হতে পারে না। খুব শীঘ্রই এই সুন্দর গোছানো ধারণাটাকে চ্যালেঞ্জ করার জন্য নতুন চিন্তাভাবনা উঠে আসতে শুরু করল। আর এর পরেই এই বিতর্কের ময়দানে এলেন আরও দুজন প্রভাবশালী বিজ্ঞানী, ওয়াল্টার পেঙ্ক এবং লেস্টার কিং। তারা এসে ডেভিসের মডেলের একেবারে গোড়ার কয়েকটা ধারণাকেই প্রশ্নবিদ্ধ করে দিলেন। তাদের মূল যুক্তিটা ছিল খুবই মৌলিক, কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ। তারা বললেন, শুনুন, ভূমির উত্থান আগে শেষ হয়, তারপর ক্ষয় শুরু হয়। ব্যাপারটা এত সহজ সরল নয়। তাদের মতে এই দুটো প্রক্রিয়া আসলে আলাদা আলাদা কোনো স্টেজ না, বরং এগুলো প্রায় একসঙ্গেই চলতে থাকে। এই টেবিলটা একবার দেখুন, তাহলেই পার্থক্যটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ডেভিস কি বলেছিলেন? উত্থান আগে, ক্ষয় পরে, আর ঢালগুলো নরম হয়ে আসে। ঠিক। এবার দেখুন পেঙ্ক কি বলছেন। তিনি বলছেন, না, দুটোই একসাথে হয়, আর ঢালগুলো একই অ্যাঙ্গেল রেখে শুধু পেছনের দিকে সরে যায়। আর কিংয়ের মতবাদটা হলো এরই একটা ভ্যারিয়েশন। তার মতেও উত্থান আর ক্ষয় একসাথে হয়, কিন্তু ঢালগুলো সমান্তরালভাবে পিছিয়ে গিয়ে তৈরি করে পেডিপ্লেন, ডেভিসের পিনিপ্লেন নয়। দেখুন, নামের মধ্যেও একটা সূক্ষ্ম পার্থক্য আছে। কিন্তু গল্প এখানে শেষ নয়। এরপর আসরে নামলেন জন টি হ্যাক। আর তিনি এসে শুধু ডেভিসের তত্ত্বকে চ্যালেঞ্জ করলেন না, তিনি পুরো চক্রীয় ধারণাটাকেই বাতিল করে দিলেন। তার তত্ত্বটা ছিল এক কথায় একটা প্যারাডাইম শিফট,
যা এই বিতর্কের মোড়টাই একেবারে ঘুরিয়ে দিল। হ্যাকের এই যুগান্তকারী তত্ত্বটার নাম হল গতিশীল ভারসাম্য বা ডাইনামিক ইকুইলিব্রিয়াম। এর মূল কথাটা কি? খুব সহজ। কোনো জায়গার ভূমিরূপ কেমন দেখতে হবে তা নির্ভর করে দুটো জিনিসের ওপর। এক, তার ওপর কোন কোন শক্তি কাজ করছে, আর দুই, সেখানকার পাথর বা মাটি কতটা বাধা দিতে পারছে। এই দুটোর মধ্যকার একটা সূক্ষ্ম ভারসাম্যেরই প্রতিফলন হল ভূমিরূপ। এখানে কোনো যৌবন বা বার্ধক্য নেই, শুরু বা শেষ নেই। ভূমিরূপের সব অংশ সবসময় একসঙ্গেই বদলাচ্ছে। ব্যাপারটা বুঝতে একটু কঠিন লাগছে। আচ্ছা, একটা বয়ে চলা নদীর কথা ভাবুন। নদীর জল কিন্তু প্রতি মুহূর্তে পাল্টে যাচ্ছে, তাই না? নতুন জল আসছে, পুরনোটা বয়ে চলে যাচ্ছে, কিন্তু নদীটা তো নদী হিসেবেই থেকে যাচ্ছে। হ্যাকের মতে ভূমিরূপও ঠিক এই রকমই। এটা একটা স্থির জিনিস নয়, বরং একটা গতিশীল ভারসাম্যের মধ্যে থাকা জীবন্ত একটা অবস্থা। এখন মনে হতেই পারে যে আচ্ছা, এত সব পুরনো বৈজ্ঞানিক বিতর্ক নিয়ে এত কথা বলার দরকারটা কি? মানে ডেভিস কি বললেন বা হ্যাক কি বললেন, তাতে আজকের দিনে দাঁড়িয়ে কী বা এসে যায়? এর গুরুত্ব কিন্তু অনেক। প্রথমত, এই গল্পটা আমাদের দেখায় যে বিজ্ঞান আসলে কিভাবে কাজ করে। একটা আইডিয়া আসে, সেটাকে প্রশ্ন করা হয়, চ্যালেঞ্জ করা হয়, আর সময়ের সাথে সাথে সেটা আরও উন্নত হয়। দ্বিতীয়ত, এটা আমাদের পৃথিবীকে দেখার চোখটাই বদলে দেয়। পরের বার কোনো পাহাড় দেখলে হয়তো মনে হবে এটা কি সত্যিই বুড়ো হয়ে গেছে, নাকি এটা শক্তি আর প্রতিরোধের একটা ভারসাম্যের মধ্যে টিকে আছে। তৃতীয়ত, এই ধারণাগুলো কিন্তু আজকের দিনেও খুব গুরুত্বপূর্ণ। যেমন ধরুন, ভূমিক্ষয় বোঝা, ল্যান্ড ম্যানেজমেন্ট করা বা ভবিষ্যতের পরিবর্তন নিয়ে পূর্বাভাস দেওয়া সব ক্ষেত্রেই কাজে লাগে। আর সবশেষে এটা আমাদের একটা বড় শিক্ষা দেয়, সব বড় প্রশ্নের উত্তর সব সময় সহজ বা একটা মাত্র হয় না। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আমাদের চারপাশের এই যে পৃথিবী, এই ভূমিরূপ, এটা কি কোনো শেষ হয়ে যাওয়া গল্পের পাতা, নাকি এক নিরন্তর গতিশীল ভারসাম্যের জীবন্ত একটা মুহূর্ত? উত্তরটা হয়তো যার যার নিজের ভাবার বিষয়, তাই না?